আচ্ছা, উপেক্ষিত শক্তির উদ্বোধন এটা হচ্ছে লিখছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। কাজী নজরুল ইসলামের হচ্ছে রাইটিং এর মধ্যে বেশিরভাগ সময় হচ্ছে সমাজের নিচু তলার মানুষের, মানে যারা হচ্ছে অত্যাচারিত। যেমন আমরা জি আরেকটা কবিতা পড়ছিলাম, মানুষ কবিতা, মনে আছে? জি জি। ওইখানে হচ্ছে কি, মানে হচ্ছে সমাজের মধ্যে যে বৈষম্যগুলো আছে, সমাজের মধ্যে যে উঁচু নিচু শ্রেণীর মানুষগুলো আছে, তাদের মধ্যে যে বৈষম্য, তারপরে একটা শ্রেণীর মানুষ আর একটা শ্রেণীকে শোষণ করছে, এই টাইপের রচনা বা কবিতাগুলো তিনি বেশি লিখছেন, ঠিক আছে। আর আচ্ছা। কাজী নজরুল ইসলাম হচ্ছে একজন মুসলমান কবি। তিনি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে নর্মাল একটা ছোট তার ইতিহাস আছে। এখানে হচ্ছে এই প্রশ্নটা খুব বেশি আসে যে হচ্ছে লেটো গানের দলে যোগ দেন কোন কবি। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। দেখো এখানে লেখা আছে লেটো গানের দল, কোনটা একটা কোনটা? একটা বিশেষ গান আছে লেটো গান, সেই গানের দলে যোগ গানের দেয়। দলে যোগ দিলেন। এরপরে হচ্ছে 1917 সালে তিনি হচ্ছে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যায়। সেখান থেকে করাচিতে যাওয়ার পরে, তাহলে 1917 সালে সে কি হচ্ছে সেনাবাহিনীতে যোগ দেয়, আর তৎকালীন পাকিস্তানের রাজধানী ছিল করাচি, করাচিতে সে চলে যায়। এবং করাচিতে যাওয়ার পরে, মানে তৎকালীন পাকিস্তানের রাজধানীতে যাওয়ার পরেই তার হচ্ছে সাহিত্য জীবনের সূচনা ঘটে, এগুলো বলছে। তো এখানে দেখো সেই কথাটাই লিখছে তিনি। তিনি তার লেখায় সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এই কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। মানে তার বেশিরভাগ লেখা জি এরকম জি। যে প্রতিবাদমূলক বা হচ্ছে যেখানে তার পরাধীনতা বা অত্যাচার এগুলো নিয়ে তিনি হচ্ছে এগুলোর বিরুদ্ধে লিখছেন, এই কারণে তাকে বিদ্রোহী কবি বলা হয়। এবং এই কারণেই তার হচ্ছে বাংলা সাহিত্য জগতে আবির্ভাবটা একটা নতুন দিগন্তের উন্মোচন করে। কারণ বাংলা সাহিত্যে তখন সব রকমের কিছুই ছিল, দেখা গেল যে প্রকৃতি নিয়ে লিখছে বা গ্রাম বাংলা নিয়ে লিখছে বা দেশ মাতৃকা নিয়ে লিখছে, এরকম সব ধরনের হচ্ছে রচনা তখন বাংলা সাহিত্যে ছিল। কিন্তু এরকম প্রতিবাদী একটা কণ্ঠ হয়তো সব কবি বা লেখকের ভয়েসের মধ্যে অ্যাবসেন্ট ছিল। তো কাজী নজরুল ইসলাম আসার পরে এই ধরনের কবি বা একজন লেখকের উদ্ভব পাওয়া যায়, যিনি হচ্ছে পরাধীনতা বা অত্যাচারের বিরুদ্ধে শক্তপোক্তভাবে লিখছেন, এবং তার লেখনী পড়ে মানুষের হচ্ছে এই পরাধীনতার গুলোর বিরুদ্ধে একটা কথা বলার পাওয়ার আসছে। আন্দোলন সংগ্রামগুলোতে যে কথাগুলো বলে আমরা স্লোগানগুলো দিই, তার মধ্যে অনেক কিছুই আছে যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখনী বা কাজী নজরুল ইসলামের কবিতার উক্তি। তো সেইগুলোর কারণে তার হচ্ছে একটা সাহিত্যের জগতে একটা নতুন দিক আমরা খুঁজে পাই। এরপরে তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, এগুলো হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকে আসে যে কোন কোন জায়গায় তিনি সাক্ষরতার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তো সেটা হচ্ছে কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ, সাহিত্যের সকল শাখায় তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আরো কিছু আছে, তিনি মুসলমান কবি ছিলেন। তো মুসলমানদের হচ্ছে বিভিন্ন গজল বা আমরা যে নসিদ গুলো দেখি, অনেক কিছু তিনি হচ্ছে লিখছেন। তিনি গজল, খেয়াল এবং রাগ প্রধান রচনা করে, গান রচনা করে খ্যাতি অর্জন করেন। এইটাও ইম্পর্টেন্ট। তারপরে বলছে যে আরবি ফার্সি, আরবি ফার্সি যে সাহিত্যগুলো আছে সেখানে হচ্ছে তার, মানে তার আরবি ফার্সি শব্দের সমার্থক শব্দগুলো ব্যবহার করে তার কবিতাতে একটা আলাদা বিশিষ্টতা দান করছে। কিন্তু এই কবি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে, দুরারোগ্য বলতে সহজে আরোগ্য পাওয়া যায় না এরকম, সহজে। এবারে কি পাকিস্তান? বুঝি নাই। পাকিস্তানি নাকি এ বেটা? মানে নজরুল ইসলাম? পাকিস্তানি না, তিনি পাকিস্তানের প্রয়োজনের সময় চলে গেছিল। তার জন্ম হচ্ছে ভারতে এবং তিনি মনে হয় সম্ভবত, হ্যাঁ, তিনি হচ্ছে বাংলাদেশে মৃত্যুবরণ করেন। মৃত্যুর 1 বছর আগে বা কিছু বছর আগে তিনি সময় আগে হচ্ছে বাংলাদেশে আসছিলেন। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলে। দুরারোগ্য বলতে সহজে আরোগ্য হয়নি এরকম রোগ। এই রোগে আক্রান্ত হয়ে সে তার বাকশক্তি, বাকশক্তি মানে কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তো হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠার পর স্বাধীন বাংলাদেশে তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তিনি হচ্ছে যখন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা পায়, দেখো 1976 সালে মারা যায়, তার মানে তাকে 71-এর পরে তাকে হচ্ছে জাতীয় কবির হচ্ছে মর্যাদা দেওয়া হয়। অসুস্থ কবিকে আনা হয়, অসুস্থ অবস্থাতেই তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তার রচিত কাব্যগুলোর মধ্যে বিশিষ্ট হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান, সবকিছু বলছে। গল্প, উপন্যাস, ছায়ানট, কতদিনকে ছায়ানট। তার একটা বিখ্যাত হচ্ছে কাব্যগুলো হচ্ছে ছায়ানট। গতকালকে ছায়ানটের হচ্ছে প্রেসিডেন্ট সানজিদা খাতুন মারা গেছে, দেখছো এই কাহিনীটা? না তো।
গতকালকে ছায়ানটের প্রেসিডেন্ট সাজেদা খাতুন মারা গেছে। তার মারা যাওয়ার পরে তাকে কোনো জানাজাও পড়ায়নি, কোনো কানো হচ্ছে মানে কানের কাছে একটা আল্লাহর নামও নেয় নেই, তার কাছে তার কানের কাছে দাঁড়ায় গোল হয়ে সবাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইছে, গিয়ে তাকে হচ্ছে মাটি দিয়ে আসছে। কোনো জানাজা পড়ানো হয়নি, গোল হয়ে দাঁড়ায় রবীন্দ্রসঙ্গীত গিয়ে তাকে হচ্ছে কবর দাফন করে দিছে। এটা নিয়ে অনেক মানুষ কথা বলছে। যাই হোক, এরপরে 29শে আগস্ট 1976 সালে পিজি হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি হচ্ছে শেখ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়, মানে তাকে কবর দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে হচ্ছে পিজি সমাধি দেওয়া হসপিটাল হয়েছে। আগের নাম কি ছিল স্যার? কিসের নাম? পিজি হাসপাতাল লাগছে বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল। পিজি হাসপাতাল নামে এটা কি ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশে চেনে। ছিল? এখন হচ্ছে বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এটার নাম পিজি হসপিটাল ছিল। এখন অনেকে পিজি হসপিটালই বলে, এখন অনেকে ওই বঙ্গবন্ধু শেখ মুজিব এত বড় নাম কেউ নেয় না। সব তো মানে ওদের নামেই করে ফেলছে, কিন্তু হচ্ছে পিজি হসপিটাল নামেই ম্যাক্সিমাম মানুষ চেনে। তো এখন দেখো, হুম। তো শেখ মুজিব সরি হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার হচ্ছে এই গল্পটাতে, এটা গল্প প্রবন্ধ টাইপের। তো হচ্ছে এখানে রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন দিছে যে কি, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তো এখন হচ্ছে তুমি যাদেরকে অপমান করছো, বলছে হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, তুমি যাদেরকে অপমান করেছো, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, মানে তুমি যাদেরকে অপমান করেছো তুমি তাদেরই সমান হয়ে যাবে একদিন। যাদেরকে ছোট বলে অপমান করছো তুমি তাদের সমান হয়ে যাবা। এটা লিখছে কে? রবীন্দ্রনাথ। এটা কিন্তু কোশ্চেনে আসে যে উপেক্ষিত শক্তির উদ্বোধনে একটা কবিতার লাইন আছে, ওটা কার লেখা? তো সবাই লেখে কি যে উপেক্ষিত শক্তির উদ্বোধন যেহেতু কাজী নজরুল ইসলামের লেখা, তো সেই কারণে সবাই কাজী নজরুল ইসলাম দাগায় হয়ে আসে, কিন্তু এটা এই কবিতার লাইনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে যে উপেক্ষিত শক্তি। এখানে মনে হয় আরেকটা কবিতা আছে, এই যে আরেকটা আছে। তো হচ্ছে হুম। এখানে বলছে যে উপেক্ষিত শক্তির উদ্বোধনে মানে একটা কবিতার লাইন আছে, যে কবিতার লাইনটা দিবে, এই যে লাইনটা এটা পুরোটা লিখে দিবে, যে বলবে যে এটা কার লেখা। তো সবাই কাজী নজরুল ইসলাম দাঁড়িয়ে হয়ে আসে, কারণ জানে যে উপেক্ষিত শক্তির উদ্বোধনটা কাজী নজরুল ইসলামের, আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখন দেখো এখানে সবকিছু সাধু ভাষাই, মানে সাধু ভাষা টাইপের কথাই লেখা, সেখানে একটু বুঝতে অসুবিধা হয়। তো মনোযোগ দিয়ে শোনো। আর আমি প্লে লিস্ট করে দিছি, সেটা দেখছো? কোনটা? দেখি আমি নাই। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লে লিস্ট করে দিছি, গ্রুপের মধ্যে দেখবা আচ্ছা, ওই দেখছি যে দেখছি দেখছি, হ্যাঁ দেখছি দেখছি। প্রত্যেকটা, যাতে খুঁজে পেতে কষ্ট না হয়, যে ম্যাথের ভিডিও আলাদা, সব খুঁজতে পেতে কষ্ট না হয়, আলাদা প্লে লিস্ট করে দিছি। দেখছি এখন দেখো দেখছি। এখানে বলছে, আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। বলছে আমাদের এই নতুন করে মহাজাগরণের দিন, আমরা নতুন করে আপডেট হচ্ছে, আমরা নতুন করে পরিবর্তন হচ্ছে, এটাকে বলে মহাজাগরণ। ঠিক আছে? মহাজাগরণ বলতে যে জনগণের মধ্যে চেতনা জেগে ওঠা। যে 24-এর গণ অভ্যুত্থানে যেমন সবার মধ্যে একটা চেতনা জেগে উঠেছিল যে হচ্ছে ছাত্রদেরকে হুম। বাঁচাতে হবে, দেশকে স্বৈরাচারের কবল থেকে রক্ষা করতে হবে, এরকম একটা চিন্তার উদ্ভব হয়েছিল পুরো জাতির মধ্যে একসাথে। এই একসাথে সবার মধ্যে একটা বোধের জাগরণ ঘটাকেই বলে মহাজাগরণ। ঠিক আছে? তাহলে বলছে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করতেছে। 10 আনা শক্তি বলতে এখানে 16 আনা বলতে 1 টাকা বোঝায়। 10 আনা শক্তি বলতে বোঝাচ্ছে যে 10 আনা শক্তি বলতে বোঝায় যে 16 আনার বেশির ভাগ। মানে আমাদের সেই শক্তিটাকে ভুললে চলবে না, যাদের উপরে আমাদের পুরোটার ম্যাক্সিমাম শক্তিটা নির্ভর করছে। তো এই শক্তিটা কোন শক্তি, সেটা নিয়ে পরের লাইনে কথা বলবে। বলছে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করে আসছি। আমাদের 10 আনা শক্তি বা ম্যাক্সিমাম পাওয়ার আমাদের জাতি দাঁড়িয়ে আছে তাদের উপরে, কিন্তু আমরা তাদেরকে নির্ভর মানে তাহাদিগকে উপেক্ষা করে আসছি। তাহাদিগকে মানে তাদেরকে আমরা উপেক্ষা করে আসছি, তাহাদেরকে আমরা পর্যাপ্ত সম্মান দিচ্ছি না। সেই তারা কারা সেটাই বলছে, এটা কিন্তু পরে আসে, এমসিকিউতে আসে যে তারা কারা, আমরা কাদেরকে উপেক্ষা করছি, বা আমাদের কাদের উপরে আমাদের 10 আনা শক্তি নির্ভর করছে, বা আমরা কোন শক্তিকে লেখক ভুলে যেতে নিষেধ করছেন। তো সেই শক্তি হচ্ছে এই যে সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। হুম। তো সেটা হচ্ছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। কেন? কারণ দেখো আমরা যদি এখন যারা ইঞ্জিনিয়ার আছে, তারা মনে করো যে হুম। হচ্ছে একটা একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার একটা বাড়ির ডিজাইন করে দিল, সে ডিজাইন করে সর্বোচ্চ তার কাজ ডিজাইন করে দেয়, কিন্তু এই যে সভ্যতা বিনির্মাণ করে, এটা কিন্তু সেই মানে সেই নিম্ন শ্রেণীর মানুষরাই করে, মিস্ত্রিরাই কিন্তু করে, তাই না?
জি। তারা বাদে কিন্তু মানে আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়াররা তারা একটা ডিজাইন করে দিতে পারি বা বলে দিতে পারি যে এখানে এতখানি রড লাগবে, এতখানি সিমেন্ট লাগবে, কিন্তু এই নিচু শ্রেণীর মানুষরাই কিন্তু মানে এটাকে করে নিজে হাতে করছে। মানে অন ফিল্ডে কিন্তু তারাই নামে। বা একটা দেশের সম্প্রদায়, একটা একটা জাতি গড়ে ওঠার পিছনে হয়তো বড় বড় জ্ঞানী গুণের অনেক অবদান আছে, আসলে অবদান আছে, কিন্তু জাতিটা গড়ে তোলার পিছনে অন ফিল্ডে নামে কিন্তু ওই নিচু শ্রেণীর মানুষগুলা। ঠিক আছে? বা সব জি। থেকে তারাই মনে মানে যারা হচ্ছে একদম ছোট, মানে যাদের যাদের কাজ একদম ছোট, তারাই কিন্তু এই কাজটা করে। একটা রাজনৈতিক নেতা অর্ডার দিয়ে বসে, কিন্তু ইচ্ছা ওই মনে করে যে ছাত্র সংগঠন বা যারা ছাত্রদের মধ্যে রাজনীতি করে তারাই কিন্তু আন্দোলনটা করে। তো এখন ছোট লোক সম্প্রদায় বলছে তাদেরকে, যারা হচ্ছে শ্রমজীবী মানুষ। ঠিক আছে? পরের লাইনে বলছে, আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এরূপ নামকরণ করছে। এই ছোট লোক সম্প্রদায় কিন্তু তারা নিজেরা নামকরণ করে নাই। আমরা যারা উঁচু জাতের মানুষ, আমরা যারা হচ্ছে অভিজাত জাতের মানুষ, হ্যাঁ, তারাই কিন্তু হচ্ছে তাদের এই নামটা আমরা করছি। তাই বলছে অভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগা দিকদের এরূপ নামকরণ করছে। তারা নিজেরা কিন্তু নিজেদেরকে এরকম ছোট লোক বলে না, বরং আমরা তাদেরকে এই নামটা দিয়েছি। একটা সময় ছিল যে সিলেটের চা বাগানের একটা কথা আমার জানা আছে, যে কংক্রিটের মাটির উপর দিয়ে এই ছোট শ্রেণীর মানুষরা হাঁটতে পারবে না। পাকা মাটি, মানে আমরা এখন মনে করো যে তোমাদের ওই ইয়েতে মিরবাগগুলির মধ্যে মাটির আগে কিন্তু রাস্তা পাকা ছিল না, হ্যাঁ। ছিল ছিল না, মাটির রাস্তা ছিল। পরে সেই রাস্তাটা এই যে পানি হয়ে জমে যায়, সেই রাস্তাটা পাকা করছে। তা আমার একটা সময়ের কথা মনে মানে আছে, মাথায় আছে, যে সময়টাতে হচ্ছে সিলেটের ওই চা বাগানে যারা লেবার ছিল, যারা হচ্ছে সিলেটের জি। চা বাগানে হচ্ছে ওই চা সংগ্রহের কাজ করতো, তারা হচ্ছে ওই পাকা রাস্তার উপর দিয়ে হাঁটবে না, এরকম একটা নিয়ম ছিল। তারাই হাঁটতো না, তারা মাটির রাস্তা দিয়ে হাঁটতো, আর সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা ওই পাকা রাস্তা দিয়ে চলাচল করতো। যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে সেই রাস্তা দিয়ে তারা হাঁটতো না। তো এখন হচ্ছে এই যে ছোট লোক যা তাদেরকে পরিচয় দেয়, এটা তো তারা দেয় নাই, বরং সমাজের উচ্চ শ্রেণীর মানুষরাই বিভেদটা তৈরি করছে, করে তাদেরকে ছোট বলে সম্বোধন করছে। জি। পরের লাইনে দেখি, কিন্তু কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখতে পারো, তাহলে দেখবে তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর। আচ্ছা আচ্ছা, এইটুকু আগে বলি। এখন বলছে, তুমি যদি কোনো একটা যন্ত্র দিয়ে এই উচ্চ শ্রেণীর মানুষ আর নিচু শ্রেণীর মানুষের মনটা দেখতে পারো, তাহলে দেখবা হ্যাঁ। যে হচ্ছে তাদের মনটা হচ্ছে কাচের মতো পরিষ্কার, তাদের মতো জি। মন পরিষ্কার স্বচ্ছ, তাদের মধ্যে কোনো মনের মধ্যে কোনো জটিলতা নেই, কোনো রকমের কুচক্রি ভাব নেই। ঠিক আছে? আসলে এরকম হয় না। এটা আসলে কবিরা দেখবা যে গ্রামের মানুষের মধ্যেই দেখবা যে জমি জাতি নিয়ে বেশি কাড়াকাড়ি। ঠিক আছে? হ্যাঁ। একটুখানিকের জন্য মানে কোনো কিছুতে ছাড় দেয়া দিই নাই, ঝগড়া হ্যাঁ। গন্ডগোল ওই ছোট লোক সম্প্রদায়ের মধ্যে লেগে থাকে। এমনি এমনি বলে না, মানে এটা আসলে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারি, কিন্তু বাস্তবিক অর্থে দেখবা যে তোমার বাসায় যে মানুষটা কাজ করে সেই মানুষটার মধ্যে এত বেশি পরিমাণে জটিলতা, মানে তাদের মধ্যে পরিষ্কার মন বলতে কিছু নাই বলতে গেলেই চলে। এটা আমরা আসলে বাস্তব কথা। যাই হোক, এত কিছু না বলি, এটা ইউটিউবে কি ভিডিও। যে মানে যুগ পরিবর্তনের সাথে সাথে আসছে না আগের থেকেই এটা আসলে যুগ এরকম? পরিবর্তনের সাথে তখনকার মানুষ আসলে ছিল, তখনকার ভালো বলতে গেলে তাহলে তখন অভিজাত মানুষরাও ভালো ছিল, এটা বলতে হবে, কারণ তারাও এত জটিলতা বুঝতো না। এখন হচ্ছে মানুষ আসলে আরো যুগ পরিবর্তন হয়েছে, নতুন আপডেট যুগ হয়েছে, জানতে বুঝতে শিখছে, উভয় শ্রেণীর মানুষের মধ্যেই পরিবর্তন আসছে। যেমন আজ থেকে কয়েক বছর আগেও এই তোমরা যে 9-10-এ পড়ো না, আমাদের ইউটিউব বলতে আমরা কিছুই বুঝতাম না, ইউটিউবে যে ক্লাসগুলো আছে জানতামই না। এই একটা লাইন না বুঝলে 14 বার এক লাইন পড়তাম, 14 বার একটা লাইন পড়তাম, পড়ে পড়ে বুঝতাম। তারপরে হচ্ছে একটা টিচারের কাছে গিয়ে বারবার জিজ্ঞেস করতাম। তখন আমাদের আসলে টিচারের সাথে সম্পর্কটাও ভালো ছিল। তোমাদের এখন ইউটিউব চলে আসছে, ফেসবুক চলে আসছে, সাজেশন ছড়াছড়ি, তোমাদের টিচারদের প্রতি রেসপেক্টটা নাই, এই যে বলে ফেলছে এই বেটা কি লিখছে। কিন্তু একটা সময় ছিল আমরা এই এই লেখকগুলোর সম্বন্ধে একটা খারাপ করে কথা বললে টিচার, স্কুলের টিচাররা বকাবকি করে অস্থির করে দিত। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এখন বলছে, এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারতেছে না, তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। বলছে যে ছোট লোকের অন্তর কাচের মতো পরিষ্কার, তারপরেও তাদেরকে আমরা সহজে কোনো কাজ করতে দিতে পারছি না, বা তাদেরকে আমরা সবকিছু থেকে বঞ্চিত রাখছি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। ভদ্র সম্প্রদায়ের মানুষরা তাদেরকে সবসময় উপেক্ষা বঞ্চনা করে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তাদেরকে, তারা যে একটা মানুষ, তাদেরও যে একটা হক আছে,
মানে এই জিনিসটাই তারা ভুলে যায়। ঠিক আছে, এখন আমি একটা কথা বলি যে আমার বাসায় একটা এই কুষ্টিয়াতে যে থাকি, আমার বাসায় একটা মহিলা কাজ করে, সেই তার অবস্থা, তার হাজবেন্ড অনেক আগেই ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এখন সে হচ্ছে অনেকগুলো বাসায় কাজ করে খায়, তার একটা মেয়ে আছে, তার একটা ছেলে আছে। তো এখন তার বয়স কিন্তু বেশি না, তার বয়স হয়তো এখন 35-40 এরকম ধার কাছে। কিন্তু সে চাইলে কিন্তু বিয়ে করতে পারে, কিন্তু সে কিন্তু একদম বিয়ে শাদী না করে একদম একাকিত্ব জীবন পার করছে। সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে লাগে, এই রাতে ঘুমানো পর্যন্ত কাজ করেই যায় এবং পুরো একা। তার ছেলে আছে, মেয়ে আছে, সে হচ্ছে পুরো একা একই ভাবে তাদেরকে আর্থিক ভরণ পোষণ দিচ্ছে। And কথা হচ্ছে যে তারও কিন্তু মন চায় যে তার মানে একটা সংসার থাকুক, তার হাজবেন্ড থাকুক, কিন্তু সে কিন্তু এই এই জীবনে যেতে পারে নাই। কেন পারে নাই জানো? এই জিনিসটা তার নিয়ে কারণ ভাবি যে কেন পারে নাই কি, যে তাদের এই যে ছোট লোক অবস্থা, মানে তাদের এই অর্থ সংকুলান, তাদের পেটে অর্থাৎ ভাত আনতেই তাদের হচ্ছে দিন পার হয়ে যায়। তারা যে অন্য কিছু একটা চিন্তা করবে, যে তুমি এখন পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছো, তার কারণটা কি? এটা তোমাকে একটু চিন্তা করতে হবে। তুমি পড়ালেখা নিয়ে চিন্তা করতে পারছো, কারণ হচ্ছে তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার সন্ধ্যাবেলা কি খাবে এটার চিন্তা করতে হচ্ছে না। তোমার বাসায় একজন অর্থ সম্পদের যোগানদাতা তোমার বাবা আছে, তুমি জানো যে সন্ধ্যাবেলা আর যাই হোক তোমাদের বাসায় ইফতারি রান্না হবে, তোমার বাসায় তোমাদের মাস গেলে একটা অ্যামাউন্ট তোমাদের খরচ হয়, সেই খরচ থেকে তোমাদের মানে খাবারের যোগানটা আসবে। কিন্তু তোমার বয়সে একটা ছেলে যে আছে, যে হচ্ছে মনে করো তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল, সে পড়ালেখা নিয়ে চিন্তা করার সময় নাই। সে এখন তাকে চিন্তা করতে হবে যে এই বিকাল হয়ে গেছে, এখন রোজা, তাকে সন্ধ্যাবেলা ইফতারির যোগান দিতে হবে। ইফতারির যোগান দিতে গেলে হয়তো তাকে রিক্সা চালায় কিছুটা টাকা ইনকাম করতে হবে, যেটা দিয়ে সে সন্ধ্যাবেলা ইফতারিটা করতে পারে। ইফতারি করার পরে আবার রাত্রেবেলা খাওয়ার খরচটা তাকে মেনটেন করতে হবে। করার পরে তাকে কিছু টাকা সেভিংস এর জন্য রাখতে হবে, যাতে সামনে ঈদ আসছে, ঈদের সময় খরচ করতে পারে, ঈদের জন্য একটা ভালো নতুন কাপড় কিনতে পারে। বুঝতে পারছো? মানে তোমাকে অর্থ সম্পদের চিন্তা থেকে মুক্ত করা হয়েছে বলে তুমি এখন এই সময়টাতে এই ইফতারির 2 ঘন্টা আগে আমার সামনে বসে এই লিঙ্ক শেয়ার করে বসে দেখতে পারছো, এই পড়ালেখা করতে পারছো। কিন্তু তোমার বয়সে একটা ছেলে, তাকে আমাদের কাছে আসলে যখন মানে অর্থ সম্পদের চিন্তা থাকে না, তখন আমরা অন্য চিন্তাতে মগ্ন হতে পারি। তো এখন আমরা এই ছোট লোক সম্প্রদায়গুলোর অবস্থা এরকম যে তাদেরকে এমন ভাবে আমরা মানে পিষে রাখছি, তাদের কাজের পারিশ্রমিক যথাভাবে দিচ্ছি না। সে হয়তো শ্রমজীবী মানুষ, সে কারখানাতে কাজ করে, তাকে আমরা তাদের মাসের বেতনটা সময় মতো দিচ্ছি না। বৈষম্যের শিকার, একই কাজ করছে একজন পুরুষ সদস্যকে আমি 150 টাকা দিচ্ছি, কিন্তু একটা মহিলা সদস্যকে 100 টাকা দিচ্ছি। তো তারা জানে যে আমি এত কাজ করার পরে 100 টাকা পাবো, মানে আমাকে আরো বেশি সময় এই কাজের পিছনে লেগে থাকতে হবে। আরো বেশি সময় যখন আমি এই কাজের পিছনে লেগে থাকবো, তখন অবশ্যই আমি পড়ালেখার পিছনে সময় দিতে পারবো না। বা আমি যখন আরো বেশি সময় কাজে দিতে পারবো, সেই মহিলাটা যদি বিবাহিত হয়, সে অবশ্যই তার স্বামী সন্তানের পিছনে সময়টা কম দিতে পারবে। তো দেখো, একটা জিনিসের যখন আমাদের জীবনটা এমন ভাবে আমাদের জীবনটা এরকম যে আমরা একটা জিনিসের পিছনে যদি বেশি সময় ব্যয় করি, তাহলে আরো সবকিছুর পাইপলাইন মানে সবকিছু ধারাবাহিকভাবে কম সময় চলে যায়। যদি এখন আমি তোমার সামনে এখানে 2 ঘন্টা সময় ব্যয় করি, তাহলে আমার ক্যারিয়ারে কি হবে যে আমি সেই জায়গাটাতে হয়তো অন্য কিছুতে সময় কম দিতে পারবো। যখন অন্য কিছুতে সময় কম দিতে পারবো, ধারাবাহিকভাবে সবকিছু একটা ম্যাসাকার, মানে সবকিছু এক ধাপ করে পিছাই যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মানে আসলে মানে আমাদের জীবনটা এইভাবে সাজানো। তো তাদেরও এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে তাদেরকে আমরা এমন ভাবে পেশন দিচ্ছি, তারা এমনিতেই তাদের পারিশ্রমিক কম, তারপরে আমরা এমন একটা বৈষম্য স্বীকার করছি, এমন একটা অত্যাচারের ভাব দেখাচ্ছি যে তারা অন্য কোনো কিছুতে চিন্তাই করতে পারছে না। তারা যে একটা মানুষ, তাদেরও যে একটা বেঁচে থাকার অধিকার আছে, এসব ভুলে গিয়ে তারা মানে যে কেবল কেবল যে বেঁচে থাকতে পারছে, কেবল যে তাদের পেটে ভাতটা যাচ্ছে, এটুকুই, মানে তাদের শখের আর কোনো কিছু নাই। মানে তাদেরও শখ জাগে যে ঈদে একটা নতুন কাপড় পরবে, কিন্তু মনে করো যে তুমি এই যে রিক্সা আলাই, যে ঈদের আগগুলোতে যে রিক্সাওয়ালারা ভাড়া চাই, তুমি সেখানে গিয়েও তুমি বাসায় গিয়ে 16,000 টাকা 15,000 টাকার দামের জামা কিনে আনছো, কিন্তু এই 10 টাকার জায়গায় 20 টাকা ছিল, তাদের সাথে চিল্লা পাল্লা করে লোকজন জড়ো করে থাপ্পড় মেরে একদম মানে একটা বাজে রকমের অবস্থা তৈরি করে ফেলছো। তাদের কাছে মনে হচ্ছে যে থাক, আমার সাথে ঝগড়া না করুক, আমাকে নর্মাল যে 20 টাকা ভাড়া সেটাই দিক, আর বেশি না দিক। ঠিক আছে, মানে তাদের শখের কথাটা তারা ভুলে যাচ্ছে, তারা বেঁচে থাকতে পারুক, তাদের রাত্রেবেলা পেটে ভাত জোগাচ্ছে, এটুকুই তাদের কাছে বেশি মনে হয়। যাই হোক, অনেক কথা বললাম, এগুলো শুনলে পরীক্ষার আগে ক্লিয়ার হয়ে যাবে। আর যতই শোনো, যদি সৃজনশীল প্র্যাকটিস না করে লিখতে পারবে না।
এখন বলছে সে এই যে পরের লাইনে সে কথাই বলছে যে সেই বেচারা জন্ম হইতে ঘৃণে উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়ায় যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে এক আল্লাহর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে সে একেবারে ভুলে যায়। এই কথাটাই সে বলছে যে সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সে ঘৃণা, বৈষম্য, অত্যাচার এগুলো পেতে পেতে এমন একটা অবস্থা যে সেও যে আমাদের মতো মানুষ, সে যে তারও ইফতারিতে হয়তো একটা ভালো কিছু খেতে ইচ্ছা করে। তুমি ইফতারিতে এখন মুরগি গ্রিল আর নান রুটি কিনে এনে খাচ্ছ, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমি একটু মুড়ি পাই, একটু সুলা পাই, একটু বেগুনি পাই, এটুকু পাইলেই তার কাছে এনাফ। ঠিক আছে? তার আর ফল ফুলারির দরকার নেই, তার যে খেজুরের দরকার নেই, খেজুরের দাম অনেক, তার কাছে এটার দরকার নেই। তার বেঁচে থাকার জন্য যতটুকু দরকার একটু মুড়ি পাইলেই তার কাছে দেখা গেল যে বেশি মনে হচ্ছে। তো তার যে শখের দরকার আছে, এই শখ আহ্লাদ আছে, বা তারও যে মন চায়, এসবের আর কোনো কিছুই সে আর চিন্তা না করে সে বেঁচে থাকতে পারছে, তার পেটে একটু যেতে পারছে, এইটুকুই তার কাছে অনেক বেশি। ঠিক আছে? এখন যদি পরের কথাতে আসি, কি বলছে, ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবা পরে। এখন বলছে এখন যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ চরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাকে অজ্ঞান করিয়া ফেলে। এখন আছে কেউ যদি এই উৎপীড়নের বিরুদ্ধে, এই উৎপীড়ন বলতে অত্যাচার, অত্যাচার, অনাচার, দুরাচার এগুলোর বিরুদ্ধে যদি বিদ্রোহ চরণ করে, বিদ্রোহ মানে যুদ্ধ করে বা বিরুদ্ধে নামে, বিরুদ্ধ বিরুদ্ধ তাহলে এখন আমাদের এই ভদ্র সম্প্রদায়, এই যে সুশীল সমাজ এমন এমন কথা বলবে, বলে তার মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিবে, মানে তাকে চুপ করাই দিবে। ঠিক আছে? মানে নিচু যাত্রা যদি বিদ্রোহ সৃষ্টি করে তাইলে নিচু জাতটা যদি বিদ্রোহ সৃষ্টি করে, তাদেরকে অবশ্যই তাদেরকেও থামাই দিবে। আবার এমন ও অবস্থা হবে যে আচ্ছা এই ভদ্র সম্প্রদায়ের মধ্যে অনেকে আছে যাদের বিবেকবান, দেখা গেলো 100 জনের মধ্যে একজনের বিবেক আছে, সে যদি একটা কথা সোশ্যাল মিডিয়ায় লেখে, তাকে কমেন্ট করে এমন ভাবে ধুয়ে দেবে যে সে হয়তো পরে পোস্টে ডিলিট করে নেবে, এরকম একটা অবস্থা। এখন বলছে হতভাগা দিককে, আমাদের এই সত্যিকার মানুষ দিককে আমরা এইরকম অবহেলা করিয়া চলে আসি বলে আমাদের এত অধঃপতন। আমরা তাদেরকে এই অবহেলা করছি বলে এত অধঃপতন মানে অধঃপতন। কারণ আমাদের হচ্ছে একটা জাতি সব ক্ষেত্রে কিন্তু একটা শ্রেণীর মানুষ নিয়ে চলতে পারে। ঠিক আছে? দেখা গেল যে আমরা তাদেরকে বুদ্ধি দিতে পারি, কিন্তু ইমপ্লিমেন্ট করবে তারা। ঠিক আছে? যারা ভদ্র সম্প্রদায় আছে তারা কিন্তু ফিল্ডে নামবে না, যারা ভদ্র সম্প্রদায় আছে তারা কিন্তু হচ্ছে মাঠে নামবে না বা কাজগুলো করবে না। তারা হয়তো সর্বোচ্চ জ্ঞানটা দিতে পারবে যে এইভাবে করতে হবে, কিন্তু করার কাজটা কিন্তু তারাই করবে। এখন বলছে যে আমরা এই তাদেরকে অবহেলা করে চলছি বলে আমাদের এত অধঃপতন, মানে আমরা জাতি হিসেবে নিজেকে এতটা শক্তিশালী বা উন্নত হিসেবে প্রমাণ করতে পারছি না। বড় উন্নত যে দেশগুলো, তাদের এখানে দেখবা যে হচ্ছে একজন যে ড্রাইভার চালাচ্ছে, একজন পড়ালেখা শেষ করেও কিন্তু হোটেলে কাজ করছে, এরকমও আছে উন্নত দেশগুলোতে। বা রাস্তায় এখান থেকে বাংলাদেশ থেকে গিয়ে তারাও এখানে গিয়ে শুধুমাত্র ড্রাইভিং করেই হচ্ছে মাস গেলে লাখ টাকার কাছে ইনকাম করছে। আমরা এবং ওইখানকার কালচার এরকম যে তারা কিন্তু কাউকে ছোট করে দেখছে না, হ্যাঁ তাদেরকে হ্যাঁ হ্যাঁ রেসপেক্ট দিয়ে কথা বলছে। কিন্তু আমাদের মধ্যে দেখো, একটা বাসে বসে যদি পাশে একটা ছোট লোক মানুষ বসে, তাহলে এমন একটা নাক সিটকায় সবাই যে কোথা থেকে কি উঠে আসছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে? পরের লাইনে আমার ওই কথাটাই বললো যে সেই কারণে আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হতে পারছে না। কারণ কি, আমাদের মধ্যে সবার মধ্যে যে একটা মানে ইউনিটি দরকার। এই গল্পটা খুব বেশি বড় না, কিন্তু বুঝতে গেলে অনেক কিছু। এই কারণে আমাদের মধ্যে যে ইউনিটিটা দরকার, আমাদের মধ্যে যে শক্তিটা দরকার, সেটা আমরা কিন্তু পাচ্ছি না। ঠিক আছে? হইবে কি রূপে, দেশের অধিবাসী লইয়াই তো দেশ। ঠিক আছে? মানে কি, দেশের মানুষ নেই তো দেশ, দেশে যারা বাস করে। অধিবাসী বলতে একটা দেশের ভৌগোলিক অঞ্চলে যারা টোটালে বাস করে। আমি একটুখানি মানে বলি, মনে করো যে অধিবাসী বলতে বোঝাচ্ছে যে, মনে করো যে তোমার একটা দেশের মানচিত্র যদি এইটুকু হয়, এই অঞ্চলটুকুর হ্যাঁ মধ্যে যতটুকু মানুষ বাস করে সেটাই হচ্ছে ওই দেশের অধিবাসী। ঠিক আছে? এখন বলছে যে দেশের অধিবাসী লইয়াই তো দেশ। ঠিক আছে? ব্যক্তির সমষ্টি তো জাতি, অনেকগুলো ব্যক্তির সমষ্টি নিয়ে তো একটা জাতি গঠিত হয়। কিন্তু আমরা তাদের মধ্যেই দুইটা ভাগ করে ফেলছি, একটা ছোট লোক জাত, একটা বড় লোক জাত, এরকম দুইটা ভাগ করে ফেলছি। ঠিক আছে? আমরা তাদের মাঝখানে একটা পর্দা তৈরি করছি, বা তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা আমাদের মতো নয়। তখন তারা নিজেকে গুটিয়ে ফেলছে। তাদের মধ্যে যে কাজ করার স্পৃহা আছে, তাদের মধ্যে হয়তো মেধা আছে, কিন্তু তারা এই মেধা, এই জিনিসটাকে হচ্ছে প্রকাশ করছে না। যেমন একটা মানুষ যে মেডিকেলে চান্স পাচ্ছে, আমরা ফেসবুকে ক্যাপশন দিয়ে লিখছি যে রিক্সাওয়ালার ছেলে চান্স পেলে মেডিকেলে। ঠিক আছে? হুম কিন্তু সেও তো একটা মানুষ, আমাদের মতোই তো মানুষ। এইভাবে রিক্সাওয়ালার ছেলে মেডিকেলে চান্স পেলে, এইভাবে কথাটা এইভাবে বলার কোনো মানেই হয় না। তার যদি মেধা থাকে, তার যদি যোগ্যতা থাকে, অবশ্যই সে চান্স পাবে। ঠিক আছে? এখন বলছে আর সে দেশকে বা সে জাতিকে যদি দেশের বা জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করে একই কথা। আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা বলতে বোঝাচ্ছে যে অসম্ভব কোনো কিছু। এখন যদি আমরা মানে বোঝাচ্ছে, আমরা যদি তাদেরকে বুঝতে না পারি, তারা একটা বৃহত্তর জনগোষ্ঠী,
এটা দেশের, আমাদের দেশের হয়তো ম্যাক্সিমাম মানুষই মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকেও নিচে, বা আমাদের দরিদ্রতার সীমাই হচ্ছে বেশি। ঠিক আছে, কিন্তু দাঁড়ান একটা মিনিট, ফোন দিচ্ছে বাবা।